শুরুতে আমরা আরিসু নামের এক ছেলেকে দেখতে পাই যে অনেক ভালো গেমার। সে বেশিরভাগ সময় নিজের কম্পিউটার স্ক্রিনের সামনে বসে গেম খেলে। সাথে আরিসুর ম্যাথমেটিক্স আর কারের ব্যাপারে ভালো জ্ঞান ছিল। একদিন গেম খেলার সময় তার বড় ভাই এসে তাকে একটা ইন্টারভিউতে না যাওয়া নিয়ে বকা দেয়। এই কথাগুলো আরিসু বিরক্ত হয়ে রুম থেকে বের হয়, কিন্তু সেখানেও তার বাবা তাকে দেখে বকাঝকা দেয়, কাজবাজ না করলে ঘর কেন ছেড়ে দাও না। তারপর সত্যি সত্যি আরিসু ঘর ছেড়ে চলে যায়। সে মোবাইলে তার কিছু বন্ধুদের চ্যাট করছিল। এরপর আমরা আরিসুর এক বন্ধু কারুবেকে দেখতে পাই, যাকে ইতিমধ্যে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে তার বসের এমপ্লয়ের সাথে সম্পর্ক করছিল। আরিসুর আরেক বন্ধুকে দেখা যায় যার নাম ছোটা, যে কিনা একটা আইটি কোম্পানিতে কাজ করে। সেদিন তার কাছে তার মা এসে বলে তার টাকার দরকার, যেটা দিয়ে সামনের দিনগুলো ভালোভাবে পার হয়ে যাবে। কিন্তু ছোটা বলে যে সামনে থেকে সে তার মাকে বেশি টাকা দিতে পারবে না, কারণ তারও তো জীবন চালাতে টাকার প্রয়োজন। এরপর এই তিন বন্ধু একসাথে টোকিও শহরে জড়ো হয়। শহরটিতে এখন অনেক ভিড় ছিল। তারা নিজেদের মতো কথা বলছিল যে ভালো হতো যদি জম্বি ব্রেকডাউন হতো, যেন তারা তাদের জীবনকে নতুনভাবে শুরু করতে পারে। তখনই তারা রোডের মাঝখানে গিয়ে মজা করতে থাকে। যেই চক্করে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে তাদের পেছনে পুলিশ পড়ে যায়। তারা পালাতে শুরু করে আর দেখে আকাশে আতশবাজি ফুটছে। তারা পালিয়ে একটা বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎই লাইটস বন্ধ হয়ে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, হঠাৎ করে তারা বাহির থেকে কোনো মানুষের আওয়াজ শুনতে পাচ্ছে না। যখন তারা বাইরে বের হয় তখন তারা দেখে শহরে কেউ নেই। পুরো শহর জনশূন্য, শান্ত, না কোনো মানুষ না কোনো পশু পাখি। পুরো শহর একদম খালি। আরিসুরা অবাক, এটা কি হয়েছে। এরা নিজেদের পরিবারে টেনশন করতে থাকে। সর্বপ্রথম কারুবে তার ক্লাবে যায়, যেখানে তার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন সেখানে কেউ নেই। ওদিকে ছোড়া তার ইন্ডাস্ট্রি অর্থাৎ যেখানে সে কাজ করত সেখানে যায়, কিন্তু এখানেও কেউ নেই। আরিসু তো অলরেডি তার ঘর ছেড়ে দিয়েছে। এমন করতে করতে রাত হয়ে যায়। তারা তিনজনই রাস্তার মাঝখানে এসে বসে পড়ে। শহরে কোনো লাইট ছিল না এবং এরা রোডের মাঝখানে বসে ভাবছিল হঠাৎ করে এটা কি হলো, সবাই কোনো জম্বি হয়ে গেল না তো। কিছুক্ষণ পর তাদের সামনের বিল্ডিংয়ের লাইট জ্বলে ওঠে, আর সেখানে একটা মেসেজ লেখা ছিল, যেখানে বলা হয়েছে গেম শীঘ্রই শুরু হবে। তার অবাক হয় যে কোন গেমের ব্যাপারে বলা হচ্ছে। এরপর তিনজন ইন্ডিকেশন ফলো করতে করতে জিএম হোটেল পর্যন্ত পৌঁছায়। তাদের সামনে একটা লিফট আছে, যেটার পাশে 6টি মোবাইল পড়েছিল। তাদের বলা হয় প্রত্যেককে একটি করে মোবাইল তুলে নিতে। তারা তিনজন এক একটি মোবাইল তুলে নেয়। কারুবে মনে করতে থাকে যে তারা এই ফোনগুলোর সাহায্যে বাইরে কল করবে বা এমার্জেন্সি কল করবে, কিন্তু ফোনগুলোতে সিগন্যালই নেই। তাদের ফেস স্ক্যান করে মোবাইলের লক খুলে যায়। আসলে ফোনগুলো রেজিস্ট্রেশনের কাজে ইউজ হচ্ছে। যে মোবাইল তুলে নিবে তার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই মোবাইলগুলোতে তাদের গেমের রুলস বলা হবে, সাথে মোবাইলে একটা টাইমার শুরু হয়ে যায়। তখনই সেখানে দুটো মেয়ে, যাদের মধ্যে একজন হচ্ছে শিবুকি, আরেকজন হচ্ছে হাই স্কুল গার্ল। শিবুকি তাদের বলে যদি তোমরা কেউ গেম না খেলো আর এখান থেকে বেরিয়ে যাও তাহলে মারা যাবে। গেম শেষ করে তারা বের হতে পারবে, কারণ সেই বিল্ডিংয়ের চারপাশে লেজার রয়েছে, যেগুলো প্রায় অদৃশ্য, যেটার নাম ডেথ অর অ্যালাইভ, বাঁচো বা মরো। আর এই গেমের লেভেলটা ছিল 3 অফ ক্লাবস, যেটা তাসের নাম। তার একটা রুমে পৌঁছায়, যেটা পুরোপুরি খালি ছিল, তবে তাদের সামনে দুটো দরজা রয়েছে। হাতে রয়েছে 2 মিনিট সময়। 2 মিনিটের মধ্যে তাদের যে কোনো একটা দরজা চুজ করে বের হতে হবে। একটা লাইফের দরজা আর একটা ডেথের দরজা। এখন সাধারণত একটা মানুষ কি ভাববে, যেটাতে জীবন লেখা রয়েছে সেটা দিয়ে তো যেতে হবে। আর এই ভুলটাই করে বসে সে হাই স্কুলের মেয়েটি। সে লাইফ নামের দরজাটা খুলে ফেলে, আর আচমকা লেজার এসে তার মাথা ফুটো করে দেয়। মেয়েটি সেখানেই মারা যায়। ওদিকে তারা লেট করার কারণে রুমের মধ্যে গ্যাস ছাড়া হয়, তাই তারা মৃত্যু লেখাটা দিয়ে অন্য রুমে প্রবেশ করে, আর পেছনের রুমটিতে সম্পূর্ণ আগুন ধরে যায়। আর যখন এরা এই রুমে পৌঁছায় তখন তাদের সময় 10 সেকেন্ড কেটে নেওয়া হয়। তাদের যে কোনো একটি দরজা চুজ করতে হবে। আগেরবার সেই মেয়েটার কারণে তারা বুঝে গিয়েছিল যে কোন দরজা দিয়ে যেতে হবে, তবে এবার তো তারা জানে না। কনফিউশন বেড়ে গিয়েছে, আর তারা গেমটি সিরিয়াসলি নেওয়া শুরু করেছে। শিবুকে আরিসুকে বলে এবার তোমায় দরজা খুলতে হবে, কিন্তু আরিসু থেকে সাহস ছিল না, তাই তার বন্ধু অর্থাৎ কারুবে লাইফ নামের দরজাটি খুলে ফেলে। আর ভাগ্যক্রমে সেটা সঠিক দরজা ছিল। তবে এখানেও তাদের সঠিক দরজা চুজ করতে হবে। এখানে আরিসু তার মাথা কাটায়, আর এই জায়গাটা একটু মন দিয়ে বুঝবে। আরিসু থেকে মনে পড়ে তারা এই বিল্ডিংয়ে ঢোকার সময় একটা কার দেখেছে, যেটার সাইজ অলমোস্ট 5 মিটার, এবং সেখানে মোট 4টি গাড়ি দাঁড়াতে পারবে। অর্থাৎ বিল্ডিংয়ের এক সাইডের মাপ হচ্ছে 20 মিটার। তারপর আরিসু যখন গেমে অংশগ্রহণ করার জন্য লিফটে ইউজ করছিল, তখন আরিসু পাশে থাকা এই পুরো বিল্ডিংটির নকশা পরিষ্কার দেখতে পায়, যেটা ছিল স্কোয়ার শেপে। অর্থাৎ পুরো বিল্ডিংটি স্কোয়ার শেপে আছে, অর্থাৎ বিল্ডিংয়ের চারপাশের লেন্থ 20 মিটার হবে। এখন তার কাছে বেসিক একটা হিসাব এসে গেছে। আরিসু রুমটির মাপ নেই, যেন জানতে পারে রুমগুলোর লেন্থ কত। দেখা যায় রুমটির লেন্থ 6 মিটার। তার মানে বিল্ডিংয়ের এক পাশে 3টি রুম ধরবে, মানে 3 × 6 = 18 মিটার আর কি। সো এরকমই একটা ক্যালকুলেশন করেছে আরিসু। এরপর সে তার হিসাব অনুযায়ী সাহস করে দরজা খুলে, আর তার হিসাব সঠিক প্রমাণিত হয়। আরিসু তার ক্যালকুলেশন অনুযায়ী একটা একটা করে রুম পার করে দিচ্ছে।
তবে একটা মুহূর্তে এসে সবকিছু এলোমেলো হয়ে যায়। হিসাব মতো দরজা তাদের সামনে থাকার কথা ছিল, কিন্তু এখন দরজা তাদের ডান দিকে আর বাম দিকে। এখন কি হবে? নকশাটি খেয়াল করলে দেখা যায় ডান দিকের দরজা দিয়ে তারা সেই রুমে গিয়ে পৌঁছাবে যেখানে প্রথম রাউন্ডে সে হাই স্কুলের মেয়েটি মারা গিয়েছে। বাম দিকে তো যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ সেখানে তো বিল্ডিং শেষ হয়ে গিয়েছে। তার মানে সেখানে মৃত্যু। হাতে সময় খুব কম। কি করবে এখন তারা? তখন আরিসুর মাথায় আসে প্রথম রাউন্ডে ছোটা ভিডিও রেকর্ড করছিল, অর্থাৎ তারা যখন প্রথম রুমটিতে এসেছিল। ভিডিওটি চেক করে আরিসু জানতে পারে মেয়েটা যে রুমে মারা গিয়েছে সেটা ছিল একটা ছোট রুম, অর্থাৎ হাফ সাইজের। তার মানে সে রুমটা আর এখন তারা যে রুমটাতে দাঁড়িয়ে আছে এই দুটো রুমের মাঝখানে একটা ছোট রুম আছে, অর্থাৎ আরিসুদের সেই রুমটিতে যেতে হবে। তারা দ্রুত এলাইভ দরজা দিয়ে সেই রুমে প্রবেশ করে, কিন্তু ছোট আহত হয়ে যায়। আর ফাইনালি তারা সেখানে সিঁড়িঘর দিয়ে নিচে নেমে আসে। তারা সফলভাবে গেমটি কমপ্লিট করেছে, তাই তারা তাদের সামনে একটা কার্ড পায় যেটা ছিল 3 অফ ক্লাব, যেটা উইন হওয়ার কারণে তাদের দেয়া হয়েছে, যেমনটা তাদের মোবাইলে বলা হয়েছিল। এখন তারা জানে না কেন তাদের কার্ডটা দেয়া হয়েছে। তাদের ফোনে মেসেজ আসে যে গেম কমপ্লিট হয়েছে, আপনারা এই গেমটিতে জিতে নিজেদের ভিসা 3 দিন বাড়িয়ে নিয়েছেন। সেই মুহূর্তে সেখানে একটা মানুষ চলে আসে। খুবই খারাপ অবস্থা তার, গায়ে রক্ত, জামা কাপড় ছেঁড়া। সে তাদের জানায় যে লোকটার গেম খেলতে চায় না, এমনি তো তার ভিসা শেষ। আর সেই মুহূর্তে তার ভিসা শেষ হয়ে যায়, আর আকাশ থেকে একটা লেজার এসে তার মাথার উপর পড়ে, যার কারণে তার মাথা ফুটো হওয়ার কারণে লোকটা সেখানেই মারা যায়। এখন ভিসার ব্যাপার আরও ক্লিয়ার হওয়া যায়। তা হচ্ছে এখানে শুধু গেম খেলে নিজেদের ভিসা বাড়ানো যায়। কেউ 3 দিন বা কেউ 7 দিন, আবার কেউ 10 দিন ভিসা পায়, অর্থাৎ ছুটি পায়। যার ভিসা শেষ হয়ে যাবে তাকে মেরে দেওয়া হবে। সেই কারণে ভিসা একেবারেই শেষ হওয়ার আগে একজন প্লেয়ারকে আরেকটা খেলায় অংশগ্রহণ করতে হবে, যাতে সে নতুন ভিসা পায়। দেখা যায় সেই শহরে আকাশ থেকে অনেক লেজার পড়ছে, বহু মানুষকে হত্যা করা হচ্ছে, এবং দূরে একটা বিল্ডিংয়ের উপর আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম উসাগি। উসাগের অতীত দেখা যায়, যেখানে সে তার পিতার সাথে ক্লাইম্বিং করছিল। উসাগের কিছু ব্যর্থতা থেকে তার পিতা খুশি নয়। তার পিতা ভাবছে যে তার মেয়ে হয়তো সার্ভাইভ করতে পারবে না, তবে প্রেজেন্ট টাইমে মেয়েটা জানাই এই খেলায় সে সার্ভাইভ করবেই। এর পরের দিন শহরটিকে দেখা যায়, যেটা পুরোপুরি খালি পড়েছিল। আরিসু একটা গাড়িতে বসে সেটা চালু করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো গাড়ি স্টার্ট হচ্ছিল না। আর যে গাড়িতে সে বসেছিল সেখানে একটা সবজির প্যাকেট ছিল, যেটা থেকে আরিসু বুঝতে পারে এই সবজিগুলো 7 থেকে 10 দিনের পুরনো হওয়ার কারণে সেগুলো পচে যাচ্ছে। সে তার বন্ধুদের কাছে আসে। এখন তার একটা শপিং মল থেকে কিছু খাবার সংগ্রহ করে আর একটা হোটেলে থাকা শুরু করে। শিবুকে ছোটার ব্যান্ডেজ করতে থাকে, কারণ কাল রাতের খেলার সময় তার বাম পা অনেকটা পুড়ে গেছে। সে আরিসুকে বলে যে কটা মডার্ন প্রযুক্তির যন্ত্র রয়েছে যেগুলোতে আইসি চিপ থাকে সেগুলো ধ্বংস হয়ে গেছে, তবে পুরনো ডিভাইসগুলো যেগুলো অ্যানালগ সিস্টেমে চলতো, মানে অনেক আগের সময়ের রেডিও ইত্যাদি এসব চলছে। ছোটা বলে যে গতকাল তারা আকাশে যে আতশবাজি দেখেছে সেটা হয়তো কোনো ইএনপি অ্যাটাক হয়েছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস। ইএনপির ক্ষমতা এটাই যে সেটা বিদ্যুৎকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। হয়তো এই কারণে বিদ্যুৎ চালিত যন্ত্রগুলো কাজ করছে না, বা এলিয়েনও হতে পারে। মানে এসব অদ্ভুত চিন্তাধারণা করা ছাড়া তাদের আর কি করার আছে। শিবুকি জানাই যে 3 বন্ধু যখন লক্ষ্য করেছে যে শহরে মানুষ নেই, সেখানে শিবুকি 3 দিন আগে এটা নোটিস করে ফেলেছে। এছাড়া সে একটা গেমও খেলে ফেলেছে, আর সেখানে সে একাই বেঁচে ছিল। সেটাও জানাই শিবুকি গেমে আসার আগে সে টোকিওতে একটা জবের জন্য এসেছে, তবে সেই জবটা পাওয়ার জন্য তার থেকে তার বসের সাথে ইন্টিমেট হতে হয়। তবে এখন জব তো দূরের কথা, সে কোম্পানিটা উধাও। সবাই খুব হতাশ হয়ে আছে, সবাই মিলে খুব খাবার খেয়ে নেই। আরিসু তাদের জানাই তাদের তো অবশ্যই ভিসা বাড়াতে হবে, যেটার জন্য তাদের গেম খেলতে হবে। কিন্তু ছোটার পা যেহেতু আহত, তাই আজ রাত শুধু আরিসু আর কারুবে গেম খেলতে যাবে, আর শিবুকুই ছোটার খেয়াল রাখবে। যাই হোক, আরিসু আর কারুবে গেম খেলার জন্য বেরিয়ে পড়ে। তারা একটা বিল্ডিংয়ের কাছে পৌঁছায় যেখানে গেম স্টার্ট হবে। আগের মতোই আশেপাশের সব লাইট অফ, শুধু যে বিল্ডিংয়ে গেম চলবে সেটার লাইট অন। সেখানে অলরেডি অনেক মানুষ উপস্থিত ছিল। এখানে সাদা চুলের একটি ছেলেকে দেখা যায় যার নাম চিসিয়া। সে একটি জায়গায় দাঁড়িয়ে তার একটা ডিভাইস চার্জ করছিল। সেখানে উসাগে নামের মেয়েটা উপস্থিত ছিল। তো এবার খেলাটার নাম ছিল গেম অফ ট্যাগ। গেমের লেভেল ছিল 5 অফ স্পেডস। তবে এগুলোর আসল অর্থ কি, মানে কার্ডগুলোর মানেই বা কি? তখনই নিদবি নামের এক লোক তাদের বুঝিয়ে বলে যদি তাসে ক্লাবস থাকে তখন সে গেমে মানুষরা একত্রিত হয়ে কাজ করবে। যদি ডায়মন্ড হয় তাহলে প্রয়োজন বুদ্ধি, যদি স্পেডস থাকে তাহলে প্রয়োজন ফিজিক্যাল ক্যাপাবিলিটি অর্থাৎ গায়ের জোর, আর যদি হার্ট হয় তাহলে সেটা হবে বিশ্বাসঘাতকতা ছলনার গেম। আর সবচেয়ে কঠিন গেমই হচ্ছে হার্ট গেম। এখন হচ্ছে সেগুলোর পাশে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হলো ডিফিকাল্ট লেভেল, অর্থাৎ 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। নাম্বার যত বেশি হবে গেম তত কঠিন হবে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি।
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। তো গেমটার নিয়ম ছিল একদম সিম্পল। তাদের 20 মিনিটের মধ্যে পুরো বিল্ডিংয়ে এমন একটা রুমকে খুঁজতে হবে যেখানে একটা বাটন আছে, যেটা চাপলে গেম শেষ হয়ে যাবে, অর্থাৎ তারা জিতে যাবে। তবে এখানেই শেষ নয়। এই 20 মিনিট চলাকালীন তাদের কাছে একজন ট্যাগার আসবে, যে তাদের সেই রুমে যেতে বাধা দিবে, সাথে তার থেকে নিজেদের প্রাণ বাঁচাতে হবে। 20 মিনিটের মধ্যে যদি কেউ ওই রুমটাকে খুঁজে বাটনটা চাপ দিতে না পারে, তাহলে বিল্ডিংয়ের এক জায়গায় বোমা রাখা আছে, যেটা ব্লাস্ট হয়ে যাবে এবং পুরো বিল্ডিং সহ সবাই শেষ হয়ে যাবে। খেলা শুরু হয়। প্রত্যেকে সেই রুমটা খুঁজছে। উসাগি নামের সেই মেয়েটাও রুমটাকে খোঁজার চেষ্টা করছে। তবে চিসিয়া নামের সেই ছেলেটা একদম টেনশন ছাড়া হেঁটে কিছুটা উপরে ফ্লোরে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে যায়। এই ছেলেটার আচরণটা একটু ভিন্ন। তার কথা বলার ধরন, অঙ্গভঙ্গি, প্রত্যেকটা জিনিস দেখে মনে হচ্ছে সে খুবই স্মার্ট এবং কনফিডেন্ট। তখনই এই বিল্ডিংয়ের ট্যাগার উপস্থিত হয়, যে কিনা একটা ঘোড়ার মাস্ক পরে আছে এবং হাতে আছে একটা সাবমিশন গান। সামনে সে যে মানুষকে দেখতে পাচ্ছে তাকে গুলি মেরে ঝাঁঝরা করে দিচ্ছে। মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। এখন এই প্রতিজনদের একটাই কাজ, সেই সেফ রুমটাকে খোঁজা। একই সাথে তাদের বেঁচে থাকতে হবে। একজন মানুষ সে বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু যেমনটা নিয়ম, সে লেজারের কারণে মানুষটা মারা যায়। আরিসু দেখে বুঝতে পারে যে লোকটা ঘোড়ার মাস্ক পরে থাকার কারণে সে শুধু সামনেই দেখতে পারছিল, নিজের ডানে বামে দেখতে পারছিল না। এ কথাটা আরিসু সবাইকে চিৎকার করে বলে দেয়, আর সে প্রত্যেককে ওয়ার্নিং দেওয়া শুরু করে, কারণ একত্রিত হয়ে তারা কাজ করলে এই গেমটাকে তারা পার করতে পারবে। তখনই আগুনি নামের এক লোক, যে কিনা আগে থেকে অনেক গেম খেলেছে, সে আরিসুকে বলে সে ওই ট্যাগারকে মেরে ফেলবে। সে কারুবের সাথে একটা ফায়ারিং এক্সটিংগুইশার নিয়ে সেই ট্যাগারের সাথে লড়াই শুরু করে দেয়। তবে সেই ট্যাগারকে আটকানো ততটা সহজ নয়। তখনই আরিসু লক্ষ্য করে একটা প্লেয়ারকে লক্ষ্য করে দূর থেকে অনেক গুলি চালায়। এটাতে আরিসুর সন্দেহ হয় যে কেন সে একটা ছেলেকে মারার জন্য সেই রুমটির সামনে অনেক এলোপাতারি গুলি করে গুলিগুলোকে নষ্ট করেছিল, যেন সে সেই রুমটিকে সেফ রাখার চেষ্টা করছে, যেন সে রুমে কেউ না ঢুকে। এটা বুঝতে পেরে আরিসু সেই রুমের দিকে ছুটে যায়। ঠিক সময় চিসিয়া নামের ছেলেটাও সেই জায়গায় এসে পড়ে। সেও এতক্ষণ বুঝে গিয়েছে যে হয়তো এই রুমটাই সেফ জোন। এখন তারা দুজনে ভেতরে প্রবেশ করে। তবে এখানেই তাদের প্রবলেম শেষ হয় না, কারণ সে রুমে আরেকটা ট্যাগার উপস্থিত ছিল। তবে সৌভাগ্যবশত চিসিয়া তার সেই ডিভাইসটা দিয়ে ট্যাগারকে শক দেয়। খানিকের জন্য তারা বেঁচে যায়। আরিসু একটা রুমে পৌঁছায়, যেখানে দুই দিকের দেয়ালে দুটি বাটন ছিল। দুটোকে একসাথে প্রেস করলে তবে এই বিল্ডিংয়ে থাকা বোমটা ডিসেবল হবে। অর্থাৎ এই গেমটি সম্পূর্ণ করতে দুজন প্রয়োজন। আরিসু চিৎকার করে সবাইকে বলে, আমি সেফ জোন পেয়ে গেছি, কিন্তু এটা একজন মানুষ দিয়ে সম্পূর্ণ হবে না। এটা শুনে উসাগি চমৎকার ক্লাইম্বিং স্কিল কাজে লাগিয়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে এবং দুজনে মিলে সে 2 বাটন প্রেস করে দেয়। গেম কমপ্লিট হয়েছে। তখনই সেই 2 ট্যাগার থেকে একজনের চেহারা দেখা যায়। সে তার মিশনে ব্যর্থ হয়েছে, তবে সেও একটা সাধারণ মানুষের মতো। যেহেতু তারা তাদের মিশনে ব্যর্থ হয়েছে, তাই তাদের গলার বেসটি, যেটার মধ্যে বোম লাগানো, সেটা ব্লাস্ট হয়ে যায় এবং সেই মহিলাটির একটা ভয়ঙ্কর মৃত্যু হয়। এদিকে আগুনি নামের সেই লোকটার এক সাথে রয়েছে যে মারা গিয়েছে। তার কাছে একটা ওয়াকিটকি ছিল, যেটা অন। কারুবে লক্ষ্য করতে পারে সেখানে কেউ যেন কথা বলছে, যে আমি উত্তর পেয়ে গেছি, দ্রুত বিচে ফিরে এসো। কারুবে বলার চেষ্টা করে যে বিচ কোথায়, আমাদের কোথায় যেতে হবে, তোমরা কতজন আছো, কিন্তু কোনো জবাব আসে না। এখন কারুবের থেকে এটা জানতে হবে যে বিচ কি। অন্যদিকে চিসিয়া সেই মহিলা ট্যাগারের পকেট থেকে একটা কাগজ পায়। সেখানে অদ্ভুত একটা ছবি আঁকা ছিল। এখন এই ছবিটা কিসের তা আমরা পরে জানতে পারবো। তারা গেম শেষ করে আবার সে হোটেলে ফিরে আসে। আগের গেমটিতে কারুবে হাতে একটু আঘাত পেয়েছে, তাই শিবুকি তারও ব্যান্ডেজ করে দেয়। কারুবে সবাইকে জানায় যে সে ওয়াকিটকিতে কারো আওয়াজ শুনেছে, যে একটা প্লেয়ারকে বিচে আসতে বলছে। আরিসুর এই সময় বেশ টেনশন ছিল। সে বেলকনিতে দাঁড়িয়ে উসাগি নামের সেই মেয়েটার কথা মনে করতে থাকে, যে কাল গেম খেলে যাওয়ার সময় বলেছিল আমি এই গেমটা যে কোনো মূল্যে জিতেই ছাড়বো, আর এখান থেকে জীবিত নিজের পৃথিবীতে ফিরবো। পেছন থেকে শিবুকে সে জিজ্ঞেস করে সে কেন উদাস হয়ে রয়েছে। আরিসু বলে যে একটা সময় ছিল যখন আমার এই জীবনটা বেকার মনে হতো,
কিন্তু এখন যখন জীবনের ঝুঁকি নিয়ে গেম খেলছি তখন আমি জীবনের মূল্যটা বুঝতে পারছি। ওদিকে কারুবে তার ক্লাবে চলে যায়, যেখানে সে তার গার্লফ্রেন্ডের সাথে অর্থাৎ তার বয়সের এমপ্লয়ের সাথে বিয়ে করার জন্য একটা আংটি লুকিয়ে রেখেছিল, যেটা এখনও সেখানে রয়েছে। কারুবে ভেবে রেখেছে যে যখন সে খেলায় জিতে যাবে তখন সে সর্বপ্রথম নিজের গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করবে। তবে যখন সে ফিরে আসে ছোটা তার উপর রাগে চিৎকার করে, কারণ আজ তার 3য় দিনের ভিসা শেষ হচ্ছে। তাই আজ রাতে যদি সে গেম না খেলে বা কোনো গেমে না যেতে তাহলে লেজার এসে তাকে মেরে ফেলবে। সাথে শিবুকিরও আজ লাস্ট ভিসা। এখন সবাই মিলে যে কোনো একটা গেম খেলতে শহরের দিকে যেতে থাকে। তারা একটা জায়গায় আসে যেটা ছিল মূলত একটা বোটানিক্যাল গার্ডেন। সেখানে শুধু তারা 4 জন ছিল। তাদের সামনে একটা টেবিলে অনেক যন্ত্রপাতি পড়েছিল। তাদের বলা হয় যে কোনো একটা নিজেদের ইচ্ছা মতো তুলে নিতে। টেবিলে অনেক যন্ত্রপাতি পড়েছিল, সেখানে কিছু হেলমেট রাখা ছিল যেগুলোকে তাদের পরে নিতে হয়। এবারের খেলার নাম হচ্ছে হাইড অ্যান্ড সিক, লুকোচুরি। তবে এটা ছিল হার্ড গেম, যেটার লেভেল হচ্ছে 7, মানে গেমটা বেশ কঠিন হতে চলেছে। এই গেমটির সময় 20 মিনিট, আর এই খেলায় একজন হবে ফক্স অর্থাৎ শিয়াল, আর 3 জন হবে শিপ অর্থাৎ ভেড়া। গেমের শেষে শুধু ফক্সই বেঁচে থাকবে, বাকি 3 জন মারা যাবে। এখন এটা শুনে সবার টেনশন বেড়ে যায়, কারণ এই গেমে শুধু একজন বাঁচবে। সবার প্রথমে হেলমেট ছোটা পড়েছিল, তাই সে ফক্স হয়ে যায়। সে আরিসুর দিকে দেখে, তখনই আরিসু ফক্স হয়ে যায়, অর্থাৎ ফক্স যাকেই দেখবে সে ফক্স হয়ে যাবে, আর বাকিরা শিপ থাকবে। এর মানে হচ্ছে যে ফক্স হবে সে কারো দিকে না দেখে লুকিয়ে যাবে, যেন শেষে সেই বেঁচে থাকে। এখন কি হবে, কারণ তারা তো একে অপরের বেস্ট ফ্রেন্ড। তখনই শিবুকি তাদের চিৎকার করে ডাকে। তখন আরিসু সহ সবাই তার দিকে তাকায়, যার ফলে সে ফক্স হয়ে যায় এবং সে একটা হাতিয়ার নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার প্ল্যান ছিল সে গেমের শেষ পর্যন্ত গার্ডেনে লুকিয়ে থাকবে, আর এভাবে শেষ পর্যন্ত বেঁচে গেমে উইন হবে। এখন কারুবে শিবুকির উপর প্রচণ্ড রেগে যায়। সে শিবুকির পেছনে একটা বাঘের মতো দৌড় মারে। শিবুকি ঝোপের ভিতর লুকিয়ে পড়ে, তার হাত পা কাঁপছে। সে চোখ বন্ধ করে রাখবে নাকি কারুবের হামলা থেকে বাঁচবে। কারুবে তাকে বোঝায়, শিবুকি বাহিরে আসো, আমাদের কাছে শুধু 15 মিনিট আছে। আমরা একসাথে হয়ে ডিসকাস করতে পারি যে আমরা গেম থেকে কিভাবে বের হব। প্লিজ বাইরে চলে আসো। কিন্তু শিবুকি মানে না, আর চুপচাপ নিজের জায়গায় লুকিয়ে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কারুবে তাকে ধরে ফেলে আর জোর করে তার দিকে দেখতে বাধ্য করে, যার ফলে কারুবে ফক্স হয়ে যায়। সে সেখান থেকে বের হতে চায়, কিন্তু শিবুকি তার আহত পেটে আঘাত করতে করতে তার খারাপ অবস্থা করে দেয়। তখনই আরিসু সেখানে আসে আর কারুবেকে ডাক দেয়। কারুবে তার দিকে দেখলে আরিসু ফক্স হয়ে যায়। এখন শিবুকি কারুবেকে ছেড়ে আরিসুর পিছু করে। তবে আরিসু আরেকদিকে দেখে তাদের বোঝায় যে আমার কাছে এসো না। অন্যদিকে ছোটা দোয়া করতে থাকে, সে এখন এই গেমটা খেলতে চাইছে না। এখানে তারা হেলমেটের সাহায্যে একে অপরের সাথে কথা বলতে পারছিল, আর এসব ছোটা শুনতে পাচ্ছিল। একটি সময় আরিসুকে কারুবে আর শিবুকি দুই দিক থেকে ঘিরে ফেলে। শিবুকি বলে, তুমি তো বেঁচে থাকতে চাইতে না তাই না? আরিসু বলে, আমাকে ভাবার সময় দাও, আমি এখান থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা বের করব। শিবুকি ঠান্ডা গলায় বলে, রাস্তা বের করবে? তুমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছো, আমাকে বাঁচতে দাও। তুমি তো এমনিতেও বেকার জীবন কাটাচ্ছিলে, যার থেকে বেঁচে থাকার ইচ্ছা আছে তার মারা যাওয়া ঠিক নয়। কারুবে বলে, আমার লাগছে না এখান থেকে বাঁচার কোনো রাস্তা আছে। শিবুকি আরিসুর উপর হামলা করতে গেলে ঠিক সেই সময় ছোটা শিবুকির উপরে ঝাঁপিয়ে পড়ে আর আরিসুকে বাঁচিয়ে ফেলে। সে বলে, আরিসু পালাও এখান থেকে। কারুবে এটা হতে দেয় না। সে ছুরি দিয়ে আরিসুর পিছু করে আর বলে, তুমি একাই বেঁচে থাকতে চাও? দুই প্রিয় বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে। আরিসু একটা স্থানে তারানা স্ক্রুড্রাইভার ইত্যাদি কাচের সাহায্যে তার হেলমেটটি খোলার চেষ্টা করে। তখনই তার সে সোলজারের কথা মনে পড়ে যায়, যার গলায় এই ব্যান্ডটা ব্লাস্ট হয়ে গিয়েছিল। তাই এখন তার থেকে ভয় হতে শুরু করে। সে যদি তারগুলো কাটার চেষ্টা করে তাহলে তার গলার ব্যান্ডটাও আবার ব্লাস্ট না হয়ে যায়। আরিসু সাহস হারিয়ে ফেলেছে, সে কিছু বুঝতে পারে না। হাত পা গুটিয়ে সে জায়গায় বসে পড়ে। হাতে মাত্র 3 মিনিট সময়। যেহেতু তারা 3 জন বন্ধু, তাই তার থেকে তাদের অতীতের কথা মনে পড়ে, যে কিভাবে তার স্কুল ফাঁকি দিয়েছিল, টাকা চুরি করেছে, অনেক পার্টি করেছে। ওদিকে কারুবার ছোটাও এইসব কিছু ভাবছিল। শেষে কারুবার ছোটা নিজেদের স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। শিবুকি তো এই গেমে জিততে চায়, তবে সে আরিসুদের কথা শুনে সে নিজেরও স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। এমনিতে সময় মাত্র আর 1-2 মিনিট, কিছু করার নেই। এদিকে আবার আরিসু সিদ্ধান্ত পাল্টে ফেলে। সে বের হয়ে নিজেরই স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। গেমের নিয়ম যেহেতু শুধু একজনই বাঁচবে, বিশ্বাসঘাতকতা দিয়ে গেম জিততে হবে, তাই ছোটার কারুবে তাদের বেস্ট ফ্রেন্ড আরিসুর সাথে আর বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছে না। আরিসু বের হয়ে তাদের ডাক দেয় যেন কেউ তার দিকে তাকায়, তবে কেউ ডাকে সাড়া দেয় না। ছোটা ও কারুবে তারা দুজনেই বসে সবকিছু ভাবছে। তারা চাই তাদের বন্ধু বেঁচে থাকুক। সময় মাত্র 38 সেকেন্ড। হঠাৎ করে আরিসু কারুবেকে দেখতে পায়, তবে সে সেখানে পৌঁছানোর আগেই সময় শেষ হয়ে যায়, আর আরিসু বাদে সবার গলায় থাকা ব্যান্ডটা ব্লাস্ট হয়ে যায়। আরিসু তার চোখের সামনে তার সব কিছু হারিয়েছে, তার মন পুরোপুরি ভেঙে গিয়েছে। সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে, তার বেঁচে থাকার আশাও নেই।
একটা মৃত মানুষের মতো রাস্তায় পড়ে থাকে সে। উসাগি যেখানে একটা খরগোশকে শিকার করে তার টেন্টের কাছে যাচ্ছিল, তখনই রাস্তায় সে আরিসুকে দেখতে পায়। উসাগি চেক করেছে সে বেঁচে আছে নাকি। উসাগি দেখে সে বেঁচে আছে, তবে সে সাড়া দিচ্ছিল না। তাই উসাগি তাকে ছেড়ে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সামনে একটা গেমে জেতার জন্য নিজেকে স্ট্রং করতে হবে। সে একটা স্থানে যায় যেখানে সে সিক্রেটলি নিজের টেন্ট লাগিয়ে রেখেছে। বিকালে সে একটা লাইব্রেরিতে যায় যেখানে সে কিছু বুকস ইত্যাদি পড়ে। এরপর যার সময় সে দেখে আরিসু সেই জায়গায় এখনো পড়ে রয়েছে। এটা দেখে উসাগি থেকে তার অতীত মনে পড়ে, যেখানে সে তার পিতার সাথে ক্লাইম্বিং করে পাহাড়ের চূড়ায় বসে রয়েছিল। তার পিতা বেশ পরিচিত ছিল অক্সিজেন ছাড়া পাহাড়ে ট্রাভেল করার জন্য, তবে বিভিন্ন সংবাদে তাকে নিয়ে মিথ্যা ছড়ানো হয়। যার পরে সে একদিন সিদ্ধান্ত নেয় সে একটা বিপজ্জনক পাহাড়ে বিনা অক্সিজেনে ট্রাভেল করবে, যেখানে সচরাচর মানুষরা ট্রাভেল করে না। তবে সেদিনের পর থেকে উসাগির পিতার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যাই হোক, সকালবেলা উসাগি তাকে খাবার দেয় যেগুলো আরিসু খেয়েও নেই, অর্থাৎ তার কাছে এখনো বাঁচার কিছু আশা আছে। যার পরে উসাগি তাকে বোঝায় যে তাকে বেঁচে থাকতে হবে। তার বন্ধুরা তো তাকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের স্যাক্রিফাইস করেছে, আর সে তার কথায় সাহস পায়। তারপর তারা দুজনেই একটা গেমের ভ্যানুর সামনে পৌঁছায়। সেখানে একটা বাস রাখা ছিল এবং সে বাসের মধ্যে 3 জন মানুষ বসা ছিল। সেখানে টাকুমা নামের এক ছেলে আছে যার পা আহত, বাকি 2 জন তার বন্ধু। আরিসুরা তাদের ফোন কালেক্ট করে। আর এই গেমটির নাম হচ্ছে ডিস্টেন্স, যেখানে তাদের কাজ হচ্ছে গোলে পৌঁছাতে হবে। তাদের কার্ড হচ্ছে 4 ক্লাবস, অর্থাৎ টিম ওয়ার্ক, একসাথে কাজ করতে হবে। সময় দেওয়া হয় 2 ঘন্টার। এখন আরিসু আর উসাগি ডিসকাস করে যে তাদের লক্ষ্যটা কোথায় বা তাদের কোথায় যেতে হবে। এমনিতে এখন তাদের ডিস্টেন্স 0 দেখাচ্ছে। একটা প্লেয়ার বাসটাকে চালু করার চেষ্টা করে, তবে চালু হয় না, কারণ সেই বাসটা ডিজেলে চলে আর এখন বাসটিতে ডিজেল নেই। এখন তাদের পায়ে হেঁটেই চলতে হবে। তখন টাকুমা নামের ছেলেটি বলে, তোমরা যাও, আমি বেশি দূর যেতে পারবো না, আমার পায়ে আঘাত লেগেছে। আর সময় মাত্র 2 ঘন্টার, তাই তারা আর উপায় না পেয়ে দৌড়ানো শুরু করে। অনেকক্ষণ ধরে তারা কয়েক কিলোমিটার টানেল পার করছিল, আর তাদের ডিস্টেন্স এখন 1000 দেখাচ্ছে। একটা স্থানে তারা পানির বোতল দেখতে পায়, কিন্তু তারা এতে বিশ্বাস করতে পারছে না। হতে পারে এটাতে বিষ রয়েছে। উসাগির কাছে পানি ছিল, তাই সে আরিসুকে পান করতে দেয়। আরিসু একটু পান করে বাকিদের দেয়, যেটা দেখে সেই প্লেয়ারগুলো অবাক হয়। এরপর তারা টানেলের মধ্যে দৌড়াতে থাকে। তাদের ফোনের মধ্যে নোটিফিকেশন আসছে যে তারা কত কিলোমিটার দূরত্ব পার করছে। এমনিতে তারা 7-8 কিলোমিটার পার করে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত। তবে একটি স্থানে তারা দেখে সামনে অনেক গাড়ি আছে, আর গাড়িগুলোর মাঝখান দিয়ে একটা ব্ল্যাক প্যান্থার তাদের দিকে আসছিল। তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে, আর এই চক্করে একটা প্লেয়ারকে ব্ল্যাক প্যান্থার ধরে ফেলে। এই সুযোগে এরা 3 জনই সেই জায়গা থেকে পালিয়ে আসে। একটি স্থানে তারা রয়্যাল এনফিল্ড বাইক দেখতে পায়। আরিসুর তখন ছোটার কথা মনে পড়ে, যেখানের যে সমস্ত ডিভাইসে আইসি চিপ ইনস্টল করা আছে সেগুলো কাজ করছে না। তবে এই বাইকে তো আইসি চিপ নেই, তাই তারা এটাকে চালাতে পারবে। ডিজেলও আছে, কিন্তু বাইকের ব্যাটারি ডাউন। আরিসুর বুদ্ধি আসে যে তারা এই বাইকের তেলটা যদি সেই বাসে প্রবেশ করাতে পারে, তাহলে সেই বাসটাকে চালিয়ে তারা লক্ষ্যে পৌঁছাবে। কারণ সেই বাসটাও তো পুরোনো আমলের বাস ছিল, আইসি চিপ নেই। কিন্তু সেই বাসটা তো তারা অনেক দূরে ফেলে এসেছে, প্রায় কয়েক কিলোমিটার। সেই কারণে উসাগি আর সেই প্লেয়ারটা একটা ভিন্ন রাস্তা দিয়ে লক্ষ্যে যেতে থাকে, আর আরিসু সেই বাইকটা নিয়ে বাসের দিকে দৌড়াচ্ছে। অবশেষে সে বাসের কাছে গিয়ে পৌঁছায়। এদিকে উসাগিরে দৌড়াতে দৌড়াতে একটা জায়গা গিয়ে দেখতে পায় সামনে দেয়াল, রাস্তা বন্ধ। এখন তারা কি করবে? ক্লান্ত হওয়ার কারণে তারা দুজনে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে শুরু করে। কিছুক্ষণ পর সবকিছু কাঁপতে শুরু করে। দেয়ালের ওপার থেকে জোরে শব্দ আসছে, আর হঠাৎ করে দেয়ালটা ফাটল দিয়ে সেখান থেকে জল বেরিয়ে আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে বন্যার মতো দেয়ালের ওপার থেকে পানি আসতে শুরু করে। দুর্ভাগ্যবশত সেই প্লেয়ারটা সে জলে ভেসে চলে যায়। উসাগি যতটা সম্ভব জোরে দৌড়াতে থাকে। ঠিক সময় মতো আরিসু বাস নিয়ে সেখানে চলে আসে। অনেক কষ্টে সে উসাগিকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। এখন পানি চলে যাওয়ার পর তারা বাইরে বের হয়, আর এখান থেকে রিভিল হয়, আর তারা দেখতে পায় যে বাসে গোল লেখা। আসলে বাসটাই তাদের গোল ছিল, আর তাদের মোবাইলের ডিস্টেন্সটা দেখানোর কারণ হচ্ছে তারা এখান থেকে যতটা দূরে চলে গিয়েছে ততটা ডিস্টেন্স দেখিয়েছে। আর তখন তারা বাসের ভেতরে থাকার কারণে ডিস্টেন্স 0 দেখিয়েছিল, অর্থাৎ তারা উল্টো ভাবছিল যে আমাদের চলতে হবে আর লক্ষ্যে পৌঁছাতে হবে। এরপরের দিন উসাগি আর আরিসু ডিসকাস করছে যে গেম মাস্টার কে, যে সবাইকে গেম খেলতে বাধ্য করছে। তারা সেই বিচের সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নেয়, যেটার ব্যাপারে ওয়াকিটকিতে বলা হয়েছে। যদিও তারা শিওর না যে বিচ জিনিসটা কি, তবু তারা বিচের সন্ধানে বেরিয়ে পড়ে। এখন যেহেতু তাদের কাছে অনেক ভিসা আছে, তাই তারা বিভিন্ন প্লেয়ারদের জিজ্ঞেস করতে থাকে যে বিচটা কোথায়, কিন্তু কেউ জানে না বিচ কোথায় আছে। এখন তাদের ভিসার দিনও শেষ হয়ে আসছে। উসাগি আরিসুকে বলে, চিন্তা করো না, আমরা সেই বিচে যাবই, কিন্তু তুমি কি কাল আমার সাথে হান্টিংয়ে যাবে? আরিসু বলে, হ্যাঁ যাব। সে হান্টিং শিখবে এবং তার বন্ধুদের বদলা নিবে। এরপর তারা টেন্টের ভেতর ঘুমিয়ে পড়ে, কিন্তু আরিসু থেকে ঘুম আসছিল না। এর পরের দিন উসাগি তাকে গিয়ে হান্টিংয়ের ব্যাপারে শেখায়,
যাই হোক, সেদিন রাতে তারা আলাদা হয়ে গেমের ভেন্যুর সামনে দাঁড়িয়ে সেখানের গেমকে দূর থেকে দেখছিল। আর আরিসু খেয়াল করে কিছু প্লেয়ারদের হাতে অদ্ভুত ধরনের কিছু ব্যান্ড ছিল, এবং আরিসু ওই ব্যান্ড আগেও লক্ষ্য করতে পেরেছে। সেই ট্যাগ গেমে আগুনের হাতেও এই ব্যান্ডটা ছিল। উসাগি এবং আরিসু তাদের পিছু করে এবং শেষ পর্যন্ত তারা একটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে একটা বড় বিল্ডিং আছে, যেটার নাম সত্যি দ্য বিচ। তারা অবাক হয় যেখানে পাওয়ার আছে কিভাবে, আর তাদের কথাবার্তার মধ্যেই পেছন থেকে কিছু মানুষ তাদের ধরে নিয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দেখে তারা সেই বিল্ডিংয়ের ভেতর। আরিসু দেখে তাদের কিছু লোক ঘিরে রেখেছে। সেখানে ব্ল্যাক ড্রেস পরে একটা মেয়ে দাঁড়িয়েছিল। এরপর শর্ট প্যান্ট পরে একটা মেয়ে আসে যার নাম নায়োমি। তখনই সেখানে তাদের লিডার আসে যার নাম হেটার, যে কিনা এই জায়গায় অর্থাৎ এই রিসোর্টে সবার প্রথমে এসেছিল এবং পরে সেখানে অনেক মানুষকে একত্রিত করে। সে বলে ওয়েলকাম টু দ্য বিচ। সে আরিসুদের সামনে সব কনসেপ্ট বোঝায় যে সে কিছু কার্ড জোগাড় করার জন্য তার লোকদের গেম খেলতে পাঠায়। এই বলে সে একটা রুমের দরজা খুলে যেখানে দেয়ালে সব কার্ডের ছবি ছিল। যে কার্ডগুলো সে পেয়ে গেছে সেখানে ক্রস দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি কার্ডগুলো সে এখনো পায়নি। যে সবার আগে সব কার্ডগুলো সংগ্রহ করবে সে এই দুনিয়া থেকে যেতে পারবে। আরিসু জিজ্ঞেস করে এই দুনিয়া থেকে যাওয়ার মানে কি? তখন হেডার এক্সপ্লেন করে তোমরা ভাবছো আমাদের দুনিয়ার সব মানুষ গায়েব হয়ে গিয়েছে আর তোমার মতো লোকেরা এখানে গেম ওয়ার্ল্ডে ফেসে গেছে, কিন্তু এটা সত্যি না। বরং আমরা সবাই আসল দুনিয়া থেকেই গায়েব হয়ে গেছি আর এই গেম ওয়ার্ল্ডে আটকে গেছি। আর এই গেম ওয়ার্ল্ড থেকে বেঁচে বের হওয়ার একটাই পথ, যে ব্যক্তি সব গেম খেলে সমস্ত কার্ড সংগ্রহ করে ফেলবে সেই এই গেম ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসল দুনিয়াতে যেতে পারবে। তাই আমার লোকজন গেম খেলে এই কার্ডগুলো সংগ্রহ করছে। উসাগি জিজ্ঞেস করে আমরা যদি সব কার্ড সংগ্রহ করি তাহলে আমরা কি এখান থেকে বের হতে পারবো? হ্যাটার বলে আমরা না, আমি এখান থেকে বের হতে যাচ্ছি। তোমরা যা চাও এখানে পাবে, এখানে তোমরা আরামায়েশে থাকতে পারবে, আর গেমের সময় গেম খেলে কার্ডগুলো আমাকে দিয়ে দিও। এভাবে আমি সবার প্রথমে এখান থেকে বের হব, আমার পর তোমরা এক এক করে এখান থেকে বের হতে পারবে, আর এটাই আমাদের রুল। উসাগি বলে তোমাকে বাঁচানোর জন্য আমরা আমাদের জীবন কেন ঝুঁকিতে নিব? আমি নিজেই গেম খেলে সব কার্ড সংগ্রহ করব আর এখান থেকে বের হব। হ্যাটার বলে বেশি স্মার্ট হইও না, এখানে যে বিদ্রোহ করবে বা নিয়মের বাইরে যেতে চাইবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাই ভাবা বন্ধ করো আর এখানে রুলস ফলো করো। হ্যাটার যখন আরিসুদের থেকে নেওয়া কার্ডগুলো দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ এই কার্ডগুলো সব কঠিন গেম খেলে নেওয়া হয়েছে। হ্যাটার বলে আমার লাগছে তোমরা গেম খেলতে পারদর্শী, তাই আমি তোমাদের বোনাস দিচ্ছি যে আমি যাওয়ার পর তোমরা বাকিদের থেকে কিছুটা আগে এখান থেকে বের হতে পারবে। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট রুল বলে দিচ্ছি, এখানে গান বা হাতিয়ার শুধু আমাদের কাছেই থাকে আর কারো কাছেই থাকা যাবে না। এখন যাও আমার ফ্রেন্ডস, বাইরে গিয়ে মজা করো। তারা যখন বাইরে যায় তখন দেখে যে সবাই সুইমিং পুল এবং ডিজে বাজি অনেক মজা করছে। আরিসু অবাক হয়ে যায় যে মৃত্যুর খেলা হচ্ছে আর এরা এখানে কেমন জীবন কাটাচ্ছে। রাতকে হেডার সবাইকে ঘোষণা করে গেম খেলতে যেতে বলে। সেখানে চিসি নামের সেই ছেলেটা ছিল, সে ওই বিচের একজন সদস্য। চিসিয়া তার পাশে থাকা মেয়েটিকে আরিসুর দিকে ইঙ্গিত করে বলে যে এরা দুজন অনেক ট্যালেন্টেড আর এরা আমাদের মিশনে কাজে আসবে। যাই হোক, এরপর সবাই আনন্দের সাথে বিভিন্ন গেম খেলতে চলে যায়। কোথায় খেলা হচ্ছে বিস্ট হান্টার, আর কোথায় হচ্ছে হান্টিং কম্পিটিশন, এবং কোথায় হচ্ছে হিউম্যান এলিভেটর। বিস্ট হান্টার এবং হান্টিং কম্পিটিশন এই দুই খেলাটা একটা বড় মেলার মতো স্থানে হচ্ছে, যেখানে অনুমানিক 50 জন উপস্থিত ছিল, আর তাদের কাজ ছিল হিংস্র প্রাণীদের থেকে সার্ভাইভ করা, তাও 1 ঘন্টার ভিতরে। তবে তারা যদি সেই পশুদের মেরে দেয় তারা পয়েন্ট পাবে। অন্যদিকে উসাগি একটা বেশ কঠিন গেম খেলছে। মাত্র 9টা ম্যাচের কাঠে দিয়ে তাকে একটা অন্ধকার রুম থেকে একটা সংজ্ঞাকে খুঁজে বের করতে হবে। এখন যেহেতু চিসিয়া, যে কিনা বিচের একজন এক্সিকিউটিভ মেম্বার, সে সবার সামনে আরিসুর প্রশংসা করার কারণে নায়োমি আরিসুর বুদ্ধি চেক করার জন্য আর তার টেস্ট নেওয়ার জন্য একটা গেমে নিয়ে যায়। যদিও তার কাছে ভিসার দিন আছে, তবে সে আরিসুকে টেস্ট করতে চায়। এখন তারা কয়েকজন একটা লক করা চেম্বারে পৌঁছায়, যেখানে প্রচুর পানি পড়ছে আর উপরে কিছু হাই ভোল্টেজ কারেন্টের তার ঝুলে রয়েছে। নিচ থেকে পানির স্তর বাড়ছে, কারেন্টের তার স্পর্শ করতে যাচ্ছে। সেখানের ফোনগুলোতে ওয়াটারপ্রুফ কভার লাগানো রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই গেম স্টার্ট হয়। আর এই গেমের কার্ড হচ্ছে 4 অফ ডায়মন্ডস, অর্থাৎ বুদ্ধি খাটাতে হবে। নিয়ম হচ্ছে তাদের পাশের রুমটিতে থাকা একটা বাল্বকে জ্বালাতে হবে। তাদের সামনে 3টি সুইচ আছে, সুযোগ শুধু একবার। যদি তারা সঠিক সুইচ দেয় আর বাল্ব জ্বলে যায় তাহলে গেম কমপ্লিট হয়ে যাবে আর সবাই বেঁচে যাবে। কিন্তু তারা যদি 10 মিনিটে সঠিক সুইচ বাছাই করে বাল্ব জ্বালাতে না পারে তাহলে সবাই খারাপভাবে মরবে। শর্ত হচ্ছে বাল্ব রুমের দরজা বন্ধ করে যে কোনো সুইচকে অসংখ্যবার অন অফ করা যাবে, এতে সমস্যা নেই। কিন্তু যদি দরজা খোলা থাকে আর একটা সুইচ দিয়ে দেওয়া হয় তাহলে ভুল সুইচ হলে সবাই মারা যাবে। টাইম স্টার্ট হয়। নায়োমি বলে এই গেমটি শুধু আরিসু খেলবে, কেননা সে আরিসুর পরীক্ষা নিচ্ছে। এখন বাকিরা ভয় পেয়ে যায় যে এ তো নতুন, এ ভুল করলে আমরাও মারা যাব। তবে সেই মেয়ে তার সিদ্ধান্ত বদলায় না আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরই মাঝে এক অবুঝ মেয়ে সেখানে মেটালকে টাচ করে
যার ফলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। সময় মাত্র 5 মিনিট। নায়োমের সঠিক উত্তর জানার সত্ত্বেও সে কিছু বলে না, কারণ সে আরিসুর টেস্টে নিচ্ছে। আরিসু খুব চিন্তা করে আর গেমের রুলগুলো মনে করে সে একটা বুদ্ধি বের করে। সে প্রথমে দরজা বন্ধ করায় আর সিরিয়ালভাবে প্রথমে সুইচ অন করে। তারপর তার বন্ধুদের বাল্বটি ধরে চেক করতে বলে যে সেটা গরম আছে কিনা, কারণ একটা বাল্ব জ্বললে তার কাজ গরম থাকবে। বাল্ব চেক করে জানা যায় বাল্ব গরম, যার ফলে আরিসু বুঝতে পারে সুইচ এ সঠিক উত্তর। আরিসু লাস্ট 1 মিনিটের মধ্যে দরজা খুলে সঠিক সুইচ দিয়ে বাল্বটি জ্বালিয়ে দেয় আর সে গেমটি তারা পার করে নেয়। অবশেষে তারা আবার বিচে গিয়ে পৌঁছায়। তখন ব্ল্যাক ড্রেস পরা কিছু মানুষ সেখানে গান নিয়ে পৌঁছায়। আসলে এখানে 2টা টিম রয়েছে, একটা তো হেটারের টিম, আরেকটা হচ্ছে আগুনের টিম। এই 2 টিমের মধ্যে একটা ঝামেলা রয়েছে। আগুনে এসে উসাগিকে সাথে নিয়ে যেতে চায়, কিন্তু আরিসু তাকে আটকাতে গেলে তার পা ভেঙে দেওয়ার আদেশ দেওয়া হয় যেন পরের বার খেলায় সে মারা যায়। তখনই হ্যাটার আসে আর বলে আরিসু আমার লোক, তাকে হাতও লাগাবে না। হ্যাটার আগুনিকে আবার মনে করিয়ে দেয় যে কে এখানের আসল রাজা। যাই হোক, আরিসুকেও এক্সিকিউটিভ মেম্বারে নিয়ে নেওয়া হয়। আর সেই দিন রাতে এক মিটিংয়ে হ্যাটার সবাইকে জানায় কিছু জরুরি কার্ড পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত যত খেলা হয়েছে সেখানে ফেস কার্ড দেয়া হয়নি। ফেস কার্ড অর্থাৎ যেগুলো কিং, কুইন, জ্যাক অফ হার্ট ইত্যাদি যাদের ছবি দেয়া থাকে। হ্যাটার বলে সে কার্ডগুলোকে ভুলে যাও, এখন আপাতত আমার দরকার 10 অফ হার্ট কার্ড, যেটা পাওয়ার জন্য হাইয়েস্ট ডিফিকাল্টি গেম খেলতে হবে, অর্থাৎ সেটা হবে বিশ্বাসঘাতকতার চরম পর্যায়ের খেলা। হ্যাটার আরও বলে আজ আমার ভিসা শেষ হয়ে যাবে, তাই একটা গেম অবশ্যই খেলবো। আগুনি হ্যাটারের কথাগুলো শুনে কিছু ভাবছিল। এরপর হ্যাটার অতীত দেখা যায়, যেখানে হ্যাটার প্রথমবার এই প্লেস অর্থাৎ এই বীজকে খুঁজে বের করেছে। তখন হ্যাটার এতটা পাগল ছিল না, তখন সেখানে তার সাথে আগুনিও ছিল, যে কিনা আসলে হ্যাটারের বেস্ট ফ্রেন্ড, তার অনেক আগে থেকে বন্ধু। হ্যাটারের মতো মানুষ এখানে এসে বেঁচে থাকতে চায় না, তাই সে সিদ্ধান্ত নেয় সেটাকে একটা ড্রিম সিটি বানাবে, একটা স্বপ্নের দুনিয়া। বর্তমানে দেখা যায় হ্যাটার, যার কাছে অলমোস্ট সব কার্ড ছিল, শুধু 10 অফ হার্ট কার্ড নেই, সে সব কার্ডগুলোকে একটা বক্সে ঢুকিয়ে কোনো সিক্রেটের জায়গায় লুকিয়ে রাখে। এদিকে উসাগি আরিসুকে জাগিয়ে দেয় আর বলে আমাদের কাছে 4-5 দিন আছে, তাই আমরা এই কয়দিনে গেমের মাস্টার মাইন্ডকে খুঁজে বের করার চেষ্টা করব। এরপর তারা একে একে সবাইকে জিজ্ঞেস করে এখানে হচ্ছেটা কি, অর্থাৎ গেম খেলানো, লেজার দিয়ে মেরে ফেলা, এগুলো চালাচ্ছে কে। এখন কেউ বলে এগুলো এলিয়েনদের কাজ, আর কেউ বলে এগুলো শুধু টোকিওতে হচ্ছে, আর কোথাও হচ্ছে না। কিছুক্ষণ পর আরিসু 2জন মেয়েকে দেখতে পায়, যারা নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। সে তাদের কিছু জিজ্ঞেস করতেই গই, কিন্তু সেই মেয়ে দুটো ভয়ে সেখান থেকে চলে যায়। তখনই পেছন থেকে আরিসু গুলি চলার আওয়াজ শুনতে পায়, যেটা দেখার জন্য সে সামনে গেলে সে ডাস্টবিন দেখে, যেটার পর্দা সরালে সে সেখানে 10-12টা লাশ দেখতে পায়। আসলে এরা তারা যারা হেটারের সাথে বা আগুনের টিমের সাথে বিরোধিতা করেছে। এরই মাঝে চিসিয়া সেখানে এসে বলে আমাদের একটা প্ল্যান আছে। তারা সবাই ছাদে চলে যায়। তারা 3জন একটা প্ল্যান করতে শুরু করে। চিসিয়া বলে তুমি বুদ্ধিমান, আর যদি তুমি এখান থেকে বের হতে চাও তাহলে তুমি আমাদের টিম থেকে আর কোনো ভালো টিম পাবে না। আমাদের কাছে একটা প্ল্যান আছে, যেটা সফল হলে আমরা সম্পূর্ণ গেম না খেলেই আমাদের পৃথিবীতে ফিরে যেতে পারবো। এখানে চিসিয়ার ফ্রেন্ড কুইনা ছিল, যে তাকে বলে সব কার্ড এখন হেডারের কাছে আছে, আমরা যদি তার মনোযোগ সরিয়ে কার্ডগুলো চুরি করতে পারি তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। তাদের প্ল্যান হচ্ছে আজ সন্ধ্যায় হেডার গেম খেলার জন্য বের হবে, আর তাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক লোক তার পেছনে থাকবে, আর এই সুযোগে আমরা তার রুমে গিয়ে তল্লাশি শুরু করব। এরপর প্ল্যান অনুযায়ী হেডার বেরিয়ে পড়ে গেম খেলতে, আর আরিসু ঢুকে পড়ে তার রুমে। এদিকে হেডারকে দেখা যায় যে কিনা কাবুকাচি নামের একটা জায়গায় এসেছে, যেখানে সে আগে কাজ করত, অর্থাৎ সে সেখানে টুপি বিক্রি করত। তবে দেখা যায় কেউ তার পিছু করছে। এরই মাঝে নায়োমিকে দেখা যায়, যে একজন পুলিশ অফিসার। সে সেখানে এসে ডেড বডির উপর নিজের এক্সপেরিমেন্ট করছিল, যা দিয়ে তাদের ট্র্যাক করা হচ্ছে। সে যদি কোনো চিপ পায় আর সেটা বের করার কোনো উপায় পেয়ে যায় তাহলে সে নিজের চিপটাও বের করবে আর সেখান থেকে মুক্ত হতে পারবে। তখনই টাট্টা তাকে বলে এক্সিকিউটিভ মেম্বারদের মিটিং হচ্ছে, আপনাকে সেখানে ডাকছে। এই কথাটা এখন আরিসু পর্যন্ত পৌঁছে যায়। এরপর সবাই সেখানে আসলে দেখা যায় হ্যাটারের ডেড বডি পড়ে আছে। সবাই ধারণা করছে কাল রাতের গেমে সে হেরে গেছে, তাই তার মৃত্যু হয়েছে। এখন এখানে নতুন লিডারের নির্বাচন শুরু হয়। যাকে কিনা হ্যাটার চুজ করেছে সে বলে এখন আমি এখানের লিডার, কিন্তু আগুনি টিমের লোকেরা বলে আগুনি থেকে এখানের সব অস্ত্র আছে, তাই তাকে এখানের লিডার হওয়া উচিত। তবুও যখন কেউটাতে রাজি হচ্ছিল না তখন এখানে আগুনের টিমের একজন, যার নাম নিরাগী, সে সবাইকে বন্দুক দিয়ে ভয় লাগায় যে তোমরা যদি হাত না উঠাও তাহলে পৃথিবী থেকে উঠে যাবে। সবাই নিজেদের জীবনের চিন্তা করে হাত উঠিয়ে দেয়। আর এখন ফাইনালি আগুন এখানের নতুন লিডার। এখন এখানের নিয়ম ছিল যদি একজন লিডার মারা যায় তাহলে পরবর্তী লিডার একটি কালো খাম পাবে, যে খামের ভেতর একটি পাসওয়ার্ড থাকবে, আর পাসওয়ার্ডটি হলো সেই সেফ জায়গাটির যেখানে সব কার্ডগুলো রাখা আছে। এখন পরবর্তী অর্থাৎ নতুন লিডার খামটি খুলে আর সে পাসওয়ার্ডটি দেখে সেটাকে একটা নতুন খামে ঢুকিয়ে আবার সিল করে দেয়, আর এই প্রক্রিয়াটা এভাবে চলতে থাকবে। অন্যদিকে আরিসু উসাগি প্ল্যান করছে যে হেডার যেহেতু নেই
তাই তাদের নতুন প্ল্যান করতে হবে, কারণ আগুন অনেক বিপজ্জনক। তাই যখনই সে কোনো কাজে ব্যস্ত থাকবে তখনই তারা চুরি করতে পারবে। চিসিয়া বলে যে সে আজই চুরি করবে, কারণ সে আগুনের চোখে সে পাসওয়ার্ডটি দেখে ফেলেছে। আর পাসওয়ার্ডটি সে তখনই বলবে যখন লকার তার সামনে থাকবে। এরপর আজ সন্ধ্যায় যখন সবার সামনে আগুনিকে এখানে নতুন লিডার ঘোষণা করা হয়, তখনই আরিসু উসাগি লকারটি খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক কষ্টের পর আরিসু লকারটি খুঁজে পায়। তারপর আরিসু যখন পাসওয়ার্ড খুঁজে তখন চিসিয়া বলে 8022, কিন্তু এটা ভুল পাসওয়ার্ড ছিল। তখনই সেখানে আগুনি সহ সবাই পৌঁছে যায়, যেখানে চিসিয়া উপস্থিত। আসলে সে তাকে ধোঁকা দিয়েছে। নিরাগি আরিসুকে মারতে থাকে আর তাকে একটা রুমে নিয়ে গিয়ে তার হাত মুখ বেঁধে দেওয়া হয়, যেন তার ভিসার দিন শেষ হয়ে গেলে সে অটোমেটিক মরে যায়। ওদিকে নায়োমি হ্যাটারের বডি চেক করছিল। সে বডি থেকে একটা বুলেট পায়, যেটা থেকে সে বুঝতে পারে না গেমের মধ্যে গুলি দিয়ে মারা কখন থেকে শুরু হলো, নাকি তাকে হত্যা করা হয়েছে। এগুলো তো পরেই জানা যাবে। এদিকে চিসিয়া তার প্ল্যান চলমান রেখেছে যে তারা কার্ড চুরি করবে। চিসি এখানে রিভিল করে আসলে আগুনিরা যখন আরিসুকে ধরে তখন তার নজর আগুনের উপর ছিল। সে দেখে আগুনি একটা বিশেষ পেন্টিংয়ের দিকে তাকিয়েছিল। তখনই সে বুঝতে পেরে যায় আসলে খামটার ভেতরে কোনো পাসওয়ার্ড নয়, বরং পেন্টিংয়ের হরিণটার ছবি ছিল। পাসওয়ার্ডটা সেটা ছিল যেটা তার হাতের আংটির মধ্যে লেখা আছে, যেটা আগে হ্যাটার পড়তো, যেখানে লেখা আছে বস, অর্থাৎ 8022। এখন এইসব ইনফরমেশন পেয়ে চিসিয়া চলে যায় সে রুমে আর সোজা পেন্টিংটা সরিয়ে সে আসল লকারটি খুঁজে পায়। পাসওয়ার্ড লাগানোর পর অবশেষে তার হাতে কার্ডগুলো পৌঁছায়। কোইনা চিসিয়ার উপর কিছুটা নাখোশ ছিল, কারণ সে কার্ড পাওয়ার জন্য আরিসুকে ফাঁসিয়ে দিয়েছে। চিসিয়া বলে যে সে অনেক বুদ্ধিমান, সে বের হয়ে যেতে পারবে। কিন্তু যখনই তারা এখান থেকে বের হতে যাবে তখনই তারা লেজার দেখতে পায়। এরপর পুরো বিচকেই লেজার দিয়ে ঘিরে ফেলা হয়। আর যখন সে সেখানে একটা আইডি কার্ড ছুঁড়ে মারে তখন জানা যায় যে তাদের এই বিচ একটা গেম এরিনায় পরিণত হয়েছে, অর্থাৎ এখান থেকে কেউ আর জীবিত বাইরে যেতে পারবে না। এরপর সিন রিসোর্টের মাঝখানে শিফট হয়, আর এখানে যতজন লোক উপস্থিত ছিল এখন তারা সবাই কম্পিটিটর হয়ে যায়। তাদের সবাইকে একটা করে মোবাইল দেওয়া হয়, আর গেমের ইনস্ট্রাকশন এটা থাকে যে আজকে একজন উইচ দুই বোনের মধ্যে একজনকে মেরে ফেলেছে। তারা দুজন সবসময় একসাথেই থাকতো। এখন যেই তাকে মেরেছে সেই হচ্ছে দ্য উইচ। সে ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। আপনাদের সবার কাজ হলো তাকে খুঁজে বের করা আর প্রতিশোধের আগুনে জ্বালিয়ে দেয়া। এই কাজটা করার জন্য আপনাদের 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। খেলা এখন শুরু হয়। এই মুহূর্তে হলের মধ্যে সবে উপস্থিত, আর টাইম লিমিট 2 ঘন্টা। খনি জ্বলে যাওয়ার সাথে সাথেই পুরো গেম থেমে যাবে। আর যেই লোকগুলো বেঁচে থাকবে তারা পাবে 10 অফ হার্ড কার্ড, সাথে পাবে 10 দিনের ভিসা। এরপরে গেম শুরু হয়। সবাই এক অপরের দিকে সন্দেহের চোখে দেখতে থাকে, কিন্তু তখনই সেখানে নায়োমি পৌঁছে যায় আর বলে যে যখন আমি হ্যাটারের বডি চেক করি তখন তার শরীর থেকে যে গুলিটা পাওয়া যায় সেটা 5.6 বন্দুক থেকে চালানো হয়েছে, আর ওই বন্দুকটা আগুনই চালায়, অর্থাৎ জঙ্গিদের সর্দার। শেষ পর্যন্ত সে এমনটা কেন করেছে, কিন্তু আগুনই কোনো উত্তর দেয় না। শুধু সে বলে এখানে একজনের জন্য পুরো দা বিচ ঝুঁকির মধ্যে আছে। যদি উইচকে খুঁজে বের করা না হয় তাহলে সবে মারা যাবে। এর মধ্যে সে জঙ্গিদের এই আদেশও দেয় যে যেই তোমাদের সামনে আসুক না কেন তাকে মেরে আগুনে ফেলে দাও। যেই খুন করেছে তার কারণে গেমও শেষ হয়ে যাবে আর আমরা সবাই জিতে যাব। এখানে হোটেল অনেক বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই, অর্থাৎ যেই জঙ্গিদের হাতে বন্দুক আছে তারা এক অপরকে মারতে থাকে। দেখতে গেলে একটা বিশাল বড় গণহত্যা শুরু হয়। এরই মাঝে উসাগি এক্সট্রা একটা ফোন পায়। সে আরিসুকে খুঁজতে থাকে, আর সে এই গেমে যে কোনোভাবে পার হয়ে এখান থেকে বেরিয়ে যেতে চায়। তাই তাকে সঙ্গ দেওয়ার জন্য আরও 2 জন লোক জুটে যায়, যারা আগের কোনো টাস্কে তাদের সাথেই ছিল। এদিকে সিকিউরিটি রুমে আমরা কুইনা আর চিসিয়াকে দেখতে পাই, যারা প্রত্যেকটা ক্যামেরা চেক করছিল যে সেই ব্যক্তিটাকে যে উইচ হয়ে ওই মেয়েটাকে মেরে ফেলেছে, কিন্তু সেখানে ওই ক্লিপটা গায়েব করে দেওয়া হয়েছে। এদিকে আমরা নিরাগিকে দেখতে পাই যে স্নাইপিং করছিল আর একে একে লোকদের মারছিল, কারণ হোটেলের মধ্যে মেরে বডি তুলে এনে প্রতিশোধের আগুনে ফেলাটা অনেক বেশি ঝামেলার কাজ। তাই নিরাগি বলে যে সব লোকে বাইরে নিয়ে আসো, আর সে বাইরে একে একে গুলি করতে থাকে। এদিকে আগুন এখন এতটাই বেড়ে গিয়েছিল যে পুরো হোটেল এতে জ্বলতে শুরু করে। তখন উসাগি ওই জঙ্গিদের মধ্যে একজনকে পেয়ে যায়, যার হাতে একটা গান থাকে, আর সে বলে যে তোমরা আমাদের সাপোর্ট করা উচিত, না হলে সবকিছু বরবাদ হয়ে যাবে। এদিকে আমরা নায়োমিকে দেখতে পাই, সে ছুরির উপর থাকা ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইজ করছিল যে আসলে সেই ব্যক্তিটা কে, যে মেয়েকে মেরে আমাদের সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। তখনই সেখানে কুইনা পৌঁছে যায় আর বলে যে যদি এমনটা করা সম্ভব হয় তাহলে যে এত লোক মারা যাচ্ছে তাদের সবার জীবন বেঁচে যাবে। কিন্তু যখন এই 2 মেয়ে বাইরে আসে সেখানে একজনের কাছে কাটানা শর্ট ছিল, তার নাম লাজবো। কুইনা নায়োমিকে বলে যে তুমি এখান থেকে পালাও, আমি একে সামলাচ্ছি। এদিকে আমরা আরিসুকে দেখতে পাই, যাকে একটা চেয়ারে খুব খারাপভাবে বেঁধে রাখা হয়েছে, আর এখন তো ওই ঘরটাও জ্বলে যাওয়ার পর্যায়ে চলে এসেছে। এর মধ্যে আমরা নিরাকিকে দেখি যে সবাইকে একে একে শ্যুট করছিল, আর এরই সাথে তার অতীত দেখা যায়, যেখানে সে খুব সাধারণ একটা ছেলে ছিল।
সে নিজের বন্ধুদের হাতে সবসময় মার খেত, চলতে ফিরতে বন্ধুরা কখনো তাকে থাপ্পড় মেরে দিত। আর এই সমস্ত কষ্টই আজকে তাকে এতটা শক্তিশালী বানিয়ে দিয়েছে যে সে একজন পাষাণ হৃদয়ের মানুষ হয়ে সবাইকে মেরে ফেলছে। কিন্তু তখনই সেখানে চিসিয়া পৌঁছে যায় আর বলে যে নিষ্পাপদের মেরে কি হবে, যদি দম থাকে আমার সাথে লড়। এখন একদিকে যেমন এই দুজনের লড়াই শুরু হয়, অন্যদিকে আমরা কুইন আর লাসবুকে দেখতে পাই যারা খুব ভয়ঙ্কর ফাইট করেছিল, যদিও একজনের হাতে তলোয়ার ছিল আর অন্যজন খালি হাতে। এরই সাথে আমাদের কুইনের ব্যাক স্টোরি দেখানো হয়, যেখানে আমরা দেখি যে সে একজন ছেলে, তার বাবা ছিল একজন কারাটে মাস্টার, আর সে কুইনাকে লড়াই করা শেখাচ্ছিল, কিন্তু প্রত্যেকবার সে ফেল হয়ে যায়। এর সাথে তার মেকআপ করতে খুব ভালো লাগতো। বলা যেতে পারে যে এই ছেলেটার মধ্যে মেয়েদের জিন চলে এসেছে। তার বাবা তাকে খুব মারধর করে আর বলে যে তুই একটা ছেলে হয়ে মেয়েদের মতো কেন আচরণ করিস, যদি সব কিছু আবার করতে থাকিস তাহলে ভালোই হবে যদি তুই বাড়ি থেকে বেরিয়ে যা। সেখান থেকে এই ছেলেটা নিজের বাড়ি থেকে বেরিয়ে যায়, আর এখন তার এই বর্তমান অর্থাৎ কুইন অবস্থায় জীবন শুরু হয়ে যায়। এদিকে আমরা লাসবুর স্টোরিও দেখতে পাই। সে ছিল খুব গরিব পরিবারের, তার কাছে আয় করার মতো কোনো উপায় ছিল না, শুধু ঘরে বসে জব খুঁজত। ভালো পড়াশোনা করা সত্ত্বেও সে কোনো কাজই পাচ্ছিল না, আর এখন তো তার স্ত্রীও তাকে ছেড়ে দিয়েছে। এখন বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বের হতে হয়, কিন্তু যেদিন সে বাড়ি থেকে বের হয় সেদিন পুরো টোকিও খালি হয়ে গিয়েছে। এতগুলো কষ্ট সহ্য করার পর আরও একটা বড় কষ্ট তাকে একটা গভীর শোকে ফেলে দেয়। সে পাগল হয়ে যায়। এরপর এই গেমে সে একজন ট্যাটু করা লোককে দেখতে পায়। সে বেশ কয়েকটা গেমে জিতেছিল, আর আজ তার ভিসার শেষ দিন। তো সে বলে যে আমার শরীরে এমন একটা ট্যাটু বানিয়ে দাও যেটা অসাধারণ হবে, সবাই সেটা দেখে ভয় পাবে। আর এরই সাথে আমরা তার বর্তমান রূপ দেখতে পাই, যেখানে তার শরীরে শুধু ট্যাটু ভরা। তারা দুজনে একে অপরকে আছাড় মেরে মারছিল আর জানে মেরে ফেলার চেষ্টা করছিল। এদিকে আরিসা তার পুরনো স্মৃতিতে চলে গিয়েছে, যে কিভাবে তার দুই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ কারুবার ছোটা তাদের মধ্যে খুব ভালো সময় কাটত। তারা নিজেদের পরিবারের দুঃখ কষ্ট থেকে দূরে থেকে একটা সুন্দর হাসিখুশি জীবন কাটাচ্ছিল। সে জোরে জোরে চিৎকার করতে থাকে যে যদি বাইরে কেউ থাকো তাহলে প্লিজ আমার সাহায্যের জন্য আসো। এরই মাঝে সেখান দিয়ে উসাগি যাচ্ছিল, আর সে আরিসুর আওয়াজ শুনতে পায়, আর সে তাকে বাঁচানোর জন্য ওই রুমে পৌঁছায়। আবারও আমরা কুইনের স্টোরি দেখতে পাই, যেখানে এখন সে একটা ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে, আর এখন সে তার মায়ের সাথে দেখা করতে এসেছে। তার মা হসপিটালে আছেন। অবশ্যই তার মা তাকে দেখে অবাক হয়। এই বিষয়ে জিজ্ঞেস করলে কুইনা বলে যে ছেলে হয়ে আমার দম বন্ধ লাগতো, কিন্তু এখন মেয়ে হয়ে আমি খুব খুশি, আর আমি এখন নিজের জীবন এভাবে কাটাতে চাই। এবার তার মা তার জন্য দোয়া করে, আর সে একজন মার্শাল আর্টিস্ট হয়ে যায়। যাই হোক, 2-3টা লাথি ঘুষির পর সে লাসবুর মতো একজন শক্তিশালী খেলোয়াড়কে নিরস্ত্র করে দেয়। এরই মাঝে আমরা উসাগে, আরিসু আর বাকি বেঁচে থাকা কয়েকজনকে দেখি। এখানে এই লোকগুলো এই স্ট্র্যাটেজি প্ল্যান করতে থাকে যে যদি তারা গেম প্ল্যানার হতো তাহলে এই গেমটাকে কিভাবে ডিজাইন করতো। এদিকে আমরা আগুনিকে দেখতে পাই, যার ব্যাক স্টোরি আমরা দেখি। আগুনি একজন এক্স আর্মি সোলজার ছিল, আর তার সাথে থাকা হেটার ছিল কাবুকাচিতে টুবি বিক্রেতা। দুজনের অনেক বড় বড় স্বপ্ন, কিন্তু তারা দুজনে কখনো ভাবেনি যে ভবিষ্যতে তাদের একে অপরের প্রাণও নিতে হতে পারে। এরই মাঝে নায়োমিকে দেখতে পাই, যে ওই ছুরির উপর নিজের সব অ্যানালিটিক্স পুরো করে ফেলেছে, আর রেজাল্ট দেখে তার হুশ উড়ে যায়। আর এখন সে এই খবরটা হলে এসে সবাইকে জানাতেই যাবে, তখনই কিছু জঙ্গি এসে তাকে ফেলে দেয়, আর এই রহস্যটা আপাতত তার সাথেই চাপা পড়ে যায়। অন্যদিকে আমরা আগুনিকে দেখতে পাই, যার চোখ দিয়ে পানি পড়ছে। এরপর আমরা সেই দুই বোন লিসা আর মোমোকার অতীত দেখি। এই মোমোকা হচ্ছে সেই মেয়েটি যার মার্ডার হয়েছে, আর কে তাকে মেরেছে সেটা খোঁজার কাজ দেওয়া হয়েছে। যাই হোক, অতীত দেখানো হয় যেখানে এই দুইজন স্কুল থেকে এসেছে, আর তারা একটা করে মোবাইল পেয়েছে যেটা চালু অবস্থায় থাকে। তো সেটা দিয়ে তারা একটা ভিডিও রেকর্ড করে আর বলে যে আমরা এখানে 5 দিন ধরে আছি, অর্থাৎ 5 দিন ধরে টকের সব মানুষ গায়েব হয়ে গিয়েছে। আমরা একজন লোককে পেয়েছি যার সাথে আমরা এখন কাজ করতে শুরু করেছি। আমাদের ডিলার বলা হয়, কিন্তু যদি আমরা এই ব্যাপারে অন্য কাউকে বলি তাহলে আমাদের জীবনও যেতে পারে। আমাদের কাজ হলো মানুষের জন্য ট্র্যাপ তৈরি করা। অনেক সময় আমরা সেই সব লোকদের সাথেও খেলি, কিন্তু এরই সাথে মোমোকা নিজের রেলওয়ে স্টেশনের দিকে যেতে থাকে, কিন্তু লিসা তাকে মানা করে, তবু সে চলে যায়। বর্তমান সময় দেখা যায় যেখানে প্রচুর রক্তারক্তি হচ্ছিল, আর প্রত্যেকটা মানুষকে মেরে মেরে প্রতিশোধের আগুনে জ্বালানো হচ্ছিল। এরই মাঝেও আরিসু এখানে পৌঁছে যায়, আর সবাইকে বলে যে যদি আমি গেম প্ল্যানার হতাম সবার আগে লুকাতাম না, বরং তাদের শেষ করে দিতাম যারা আমাকে মারতে পারে। এরই সাথে এখানে নায়োমিও পৌঁছে যায়। যে গুলিটা হ্যাটারের গায়ে লেগেছে সেটা যার বন্দুক থেকে বেরিয়েছিল সে আগুনই ছিল। তো এখানে সবাই এসে আগুনিকে পয়েন্ট আউট করতে থাকে, আর সবার মনে হয় যে সেই আসল খনি, তাড়াতাড়ি একে প্রতিশোধের আগুনে ফেলে দেওয়া উচিত। তো এখানে আগুনে নিজে থেকেই বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে, মারো আমাকে আর জ্বালিয়ে ছাই করে দাও। কিন্তু তখনও তার চোখ দিয়ে জল পড়ছিল। সেখানে আরিসু সবাইকে এমনটা করতে বাধা দেয় আর বলে যে আগুনে আসল খনি নয়। যখন আমি আমার কাছের বন্ধুদের হারিয়ে ফেলেছিলাম, আমার ভেতরও বেঁচে থাকার ইচ্ছাও শেষ হয়ে গিয়েছিল, আর আজ ঠিক একই অবস্থা আগুনের সাথেও হয়েছে। আগুনের অতীত দেখা যায় যেখানে দুজন বন্ধু থাকে, অর্থাৎ হেটার আর আগুনি, আর এই দুইজন দ্য বিচ অর্থাৎ এই রিসোর্ট খুঁজে বের করেছিল।
আর এটা ঠিক করেছিল যে যেসব লোক নিজের আশা হারিয়ে ফেলেছে তাদের আমরা একটা নতুন আশা দেব। এই মিথ্যাটা বলে যে যে সবগুলো কার্ড হাসিল করে ফেলবে সে তার আসল দুনিয়ায় ফিরে যেতে পারবে, কিন্তু আসল দুনিয়ার মতো কিছুই নেই। আমরা এখানে শুধু ফেসে গিয়েছি, কিন্তু সত্যিটা এতটাই তেতো ছিল যে লোকেরা সেটা হজম করতে পারতো না। এই কারণেই সে কাউকে ব্যাপারে জানায়নি যে এটা শুধু মানুষের মনে আশা জাগানোর একটা উপায়। যদিও গেমে কিছু লোক এমনও ছিল যারা এটা জেনে ফেলেছিল যে সব কার্ডগুলো জমা করলে নিজের দুনিয়ায় ফিরে যাওয়া যাবে, তো তারা হেটারের সাথে বিশ্বাসঘাতকতা করে, যেখানে হেটার এই শেষ নিয়মটা বানায় যে যেই বিশ্বাসঘাতকতা করবে তাকে মেরে ফেলা হবে। কিন্তু সেই বিশ্বাসঘাতকদের মারার সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছিল, যেখানে আগুনের এটা মনে হচ্ছিল যে আমরা এই দ্য বিচ তখন শুরু করেছিলাম যখন মানুষের মনে বেঁচে থাকার ইচ্ছা জাগাতে হতো। তাদের শেষ করে দেওয়াটা আমাদের উদ্দেশ্য ছিল না, তো এখন আমরা তাদের মৃত্যুর দিকে কেন ঠেলে দিচ্ছি? এরপর সিন সেই দিনের উপর শিফট হয় যেদিন হেটার গেম খেলতে গিয়েছিল। সেই গেমটা সে সহজে জিতে গিয়েছে, কিন্তু শেষে তার সাথে দেখা করতে আগুনই এসেছে, আর সে হেটারকে এইসব কার্ডের খেলা শেষ করতে বলে যে এখন আমাদের সবাইকে নিজের নিজের রাস্তায় পাঠিয়ে দেওয়া উচিত। এর উত্তরে হেটার বলে যে যখন একজন লিডার হয়ে ওঠে তখন তাকে কিছু কঠিন পদক্ষেপও নিতে হয়, আর আফসোস যে আজ আমাকে এই পদক্ষেপটা নিতে হচ্ছে। সে নিজের বন্দুকটা আগুনের দিকে তাক করে, তখনই আগুনে নিজে বাঁচার জন্য তাকে শ্যুট করে দেয়, আর হেটার সেখানেই মারা যায়। কিন্তু যখন সে তার গান চেক করে তখন দেখে সেটার ভেতরে একটা গুলিও ছিল না, ইনফ্যাক্ট ম্যাগাজিন খালি পড়েছিল। এই ঘটনায় আগুনই পুরোপুরি ভেঙে পড়ে যে সে নিজের বন্ধুকেই কেন মেরে ফেলল। সে তো আমাকে শুধু ভয় দেখাতে চেয়েছিল। এর সাথেই নায়োমি এখানে সেই চাকুটাও নিয়ে আসে, যেটা সে অ্যানালাইজ করার জন্য নিজের ল্যাবে নিয়ে গিয়েছিল। আর এখানে সে এটাও জানতে পারে আঙ্গুলের ছাপ উল্টো, অর্থাৎ কেউ সামনে থেকে এসে মোমোকাকে মারেনি, বরং সে নিজেই নিজেকে শেষ করেছে। কিন্তু সে এমনটা কেন করলো এর উত্তর কারো কাছেই নেই, যদিও এই কথাটা তো পরিষ্কার হয়ে গিয়েছে যে উইচ সে নিজেই ছিল যে নিজের জীবন নিয়েছে। যদি আমরা তাকে প্রতিশোধের আগুনে ফেলে দিই তাহলে গেমও কমপ্লিট হয়ে যাবে, কিন্তু পরিস্থিতি খুব বেশি ঘোলাটে হয়ে গিয়েছিল। এর মধ্যে লিসা দাঁড়িয়ে সেই পরিস্থিতি থামানোর জন্য বলে যে আমি ডিলার, কিন্তু এর মধ্যেই একটা লেজার এসে তাকে শ্যুট করে দেয়। আর সবাই এটা ভেবে অবাক হয় যে ও এতদিন আমাদের সাথেই ছিল। এবার যখন এরা মোমোকাকে চালাতেই যাচ্ছিল যে তখনই নিরাগী সেখানে সে সবার উপর গুলি চালাতে থাকে। সে এই কথাটা জানতোই না যে মোমোকাই আসল উইচ। সে সবার উপর ফায়ারিং করতে থাকে। এই ঘটনায় অনেক লোকের জীবন চলে যায়, কিন্তু একদম শেষে নিজের জীবনের পরোয়া না করে আগুনে প্রায়শ্চিত্ত করতে নিরাগীর সামনে ঝাঁপিয়ে পড়ে এবং অনেকগুলো গুলিও খায়, কিন্তু শেষমেশ তাকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলে। এরপর পালা আসে মোমোকার, আর তাকে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে এই গেম এখানেই শেষ হয়। আর বেঁচে থাকা সবাই গেমের রুলস অনুযায়ী 10 দিনের ভিসা পেয়ে যায়। কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার এটা ছিল যে যেখানে তারা এতদিন ধরে থাকছিল, অর্থাৎ দ্য বিচ, সেটা এখন পুরোপুরি জ্বলে গিয়েছে। এখন এই লোকেদের নিজেদের থাকার জন্য অন্য কোনো জায়গা খুঁজতে হবে। এদিকে আমরা চিসি আর কুইনাকে দেখতে পাই, যার এখন 10 অফ হার্ট কার্ড পেয়ে গিয়েছে, অর্থাৎ সবগুলো কার্ড কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, পরের দিন সকালে যেখানে আরিসু সেই মোবাইলটা পেয়ে যায় যেটা মোমোকার পকেটে ছিল, সেই মোবাইলের ভেতর যে রেকর্ডিংটা ছিল এখন সে সেটা পুরোটা দেখে, যেখানে আমরা এটা জানতে পারি যে দুই বোন রেলওয়ে স্টেশনে যায়। এখানে একটা দরজাও থাকে যেটাতে একটা কোড লাগানো থাকে, আর দরজায় ঢোকার পর এখানে অনেক বড় একটা সেট আপ দেখে যেখানে বেশ কিছু লোক কাজ করছিল, কিন্তু এরাও আসলে বস নয়, এরাও বসের অধীনে কাজ করে, যাদের কাজ হলো সবার উপর নজর রাখা, সেট আপ তৈরি করানো, কিছু লোক শিকার তো কিছু লোককে শিকারে বানানো। এর সাথে এই দুই বোনকে এই টাস্কও দেওয়া হয়েছিল যে তোমাদের অনেকবার লোকদের সাথে পারফর্ম করতে হবে, গেম খেলতে হবে। যদি কেউ এই গেমটা খুব তাড়াতাড়ি জিতে যায় তাহলে তার মনোযোগ নষ্ট করতে হবে, তাকে মেরে ফেলতে হবে। কিন্তু যদি কেউ তোমার আসল পরিচয় জানতে পারে তাহলে তোমরা মারাও পড়বে। এখন এই ইনফরমেশন পেয়ে আরিসু আর উসাগি সেই সাবওয়ে স্টেশনের দিকে রওনা দেয়। নিচে যাওয়ার পর তারা লকটা খোলা পায়, অর্থাৎ কেউ তো তাদের এখানে এসে গিয়েছে। আর যখন এখানের সিন আমরা দেখতে পাই তো সবগুলো এলইডি বন্ধ থাকে, আর যে এমপ্লয়ার এখানে কাজ করছিল তাদের মেরে ফেলা হয়েছে, সেটাও লেজারের মাধ্যমে। এখানে মূলত হয়েছে এটা যে যেভাবে গেম এরিনার ভেতরে যত লোক ছিল তাদের কাজ দেওয়া হয়েছিল যে উইচকে খুঁজে বের করো আর নিজের জীবন বাঁচাও, ঠিক সেভাবে এখানে বসে থাকা লোকদের কাজ দেওয়া হয়েছিল যে গেম এরিনার লোকেরা যেন গেমটা কমপ্লিট করতে না পারে। তো স্বাভাবিকভাবেই এরিনার লোকেরা জিতেছে আর এখানের লোকেরা হেরে গিয়েছে, আর হারার বদলে সবার মৃত্যু। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই সময় এখানে চিসি আর কুইনা পৌঁছে গিয়েছে, যেখানে আরিসু এটা জিজ্ঞেস করে যে তোমরা এই জায়গার ব্যাপারে কিভাবে জানতে পারলে। এখানে চিসিয়া বলে যে যখন আমরা ট্যাগ গেম খেলছিলাম তখন একজন প্রতিযোগীর পকেটে আমি একটা ছোট ডায়াগ্রাম পাই, যদিও আমার বেশ কিছুটা সময় লেগে যায় এর উত্তর খুঁজতে যে এটা এই জায়গারই নকশা। তখনই এখানের এলইডিগুলো অটোমেটিক চালু হয়ে যায়, আর এই গেমের একজন যে একসময় এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যে একজন ছিল সে তাদের সামনে এসে বলে আপনারা 4 জন খুব বুদ্ধিমত্তার সাথে বাকি কার্ডগুলো জিতেছেন, কিন্তু এখনও ফেস কার্ড বাকি আছে,
ফেস কার্ডের মানে হলো জ্যাক, কুইন অ্যান্ড কিং কার্ড। এখানে সামনে খেলা আরও বেশি ইন্টারেস্টিং হবে, যেখানে আরও ভয়ঙ্কর খেলা খেলানো হবে, মানুষের জীবন নিয়ে আরও খেলা হবে, আর দেখা যাক শেষে কে অ্যালিস হয়ে টিকে থাকে। এরপর আমরা টোকিও শহরের সিন দেখতে পাই, যেখানে বড় বড় এয়ার বেলুনের সাথে কার্ড ছড়ানো হয়, যেগুলোতে থাকে কিং অফ হার্টস, কুইন অফ স্পেডস, কিং অফ ডায়মন্ডস। আর এখানেই শেষ হয় সিজন 1। তো আশা করি বুঝতে পারছো ফেস কার্ডের খেলাগুলো কী লেভেলের হতে চলেছে। আরিসু কি পারবে ফেস কার্ডের গেমগুলো জিততে, আর কে এখান থেকে বেঁচে ফিরতে পারবে, সবই দেখবো সিজন 2তে। তো সিজন 2 নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।